টেলিভিশনের টক শো লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় দেশের সমসাময়িক রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন লায়ন আল আমিন, সাবেক সহসভাপতি, তিতুমির কলেজ, জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছেন আল আমিন। একই সাথে উপস্থিত রয়েছেন ঢাকা সেন্টার ফর ডায়ালগের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আবুল বাশার। আবুল বাশার, আপনাকে স্বাগত। এছাড়া আজকের আলোচনায় উপস্থিত রয়েছেন লেখক ও বিনিয়োগ বিশ্লেষক মুরাদ কিবরিয়া এফসিএ। মুরাদ কিবরিয়া এফসিএ, আপনাকে স্বাগত। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আলোচনা শুরু করতে চাই লায়ন আল আমিন আপনার কাছ থেকে। প্রথমেই আমরা আপনার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক সম্ভবত এই সময় বেশ একটা শীতল অবস্থায় রয়েছে। গতকালকে আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে বাংলাদেশ স্থলবন্দর ব্যবহার করে ভারতে কোনো পণ্য পাঠাতে পারবে না, বিশেষ করে পোশাক এবং খাদ্যজাত পণ্য পাঠাতে পারবে না। তো এই যে পদক্ষেপ ভারতের পক্ষ থেকে, এই পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে শীতল অবস্থায় নেই, এটা একটা জটিল পরিস্থিতি মনে হচ্ছে। ভারত বরাবরই আমরা দেখেছি এরা এই ধরনের প্র্যাকটিস করে যাচ্ছে। বাংলাদেশের উপর দাদাগিরি খাটানোর জন্য যত প্র্যাকটিস, তার মধ্যে অন্যতম একটা প্র্যাকটিস হচ্ছে কখনো বাণিজ্য বন্ধ করে দেওয়া, কখনো ফ্লোট বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে তাদের দাদাগিরির অংশ। অর্থাৎ তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যখন আমাদের মতো পার্থক্য তৈরি হয়, তখনই ভারতের এই ধরনের ওজোর আপত্তি নিয়ে আমাদের সামনে হাজির হয়। হয়তোবা এটার অন্তরালে অন্য কোনো খেলা থাকতে পারে, সেটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। তবে আমি মনে করি ভারতের এক চক্ষু দিয়ে বাংলাদেশকে যেভাবে তাদের বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে, আমাদেরকে এই সুযোগে সেখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসা মানে এই যে ভারত যে পদক্ষেপটা নিল, এটা আমাদের জন্য এক রকমের সুযোগ বলতে চাচ্ছেন? আমাদের অবশ্যই সুযোগ, কারণ আমার স্বয়ং সম্পূর্ণতা অর্জনের পথে সবচেয়ে বড় সুযোগ এটা। আমি যদি সবসময় পরনির্ভরশীলতার মধ্যেই থাকি, আমি যদি অন্য দেশ থেকে এনে খাওয়াটাই আমার যদি যখন লক্ষ্য উদ্দেশ্য হবে, আমি কিন্তু আমার নিজের পায়ে দাঁড়াবো না। তো সুতরাং আমাকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে, যে আমাদের কোন কোন পণ্যগুলো তাদের উপর অতি নির্ভরশীলতা, মাত্র অতি নির্ভরশীলতা, যেগুলো আমরা খেয়াল করেছি বিগত সময় ভারত বাংলাদেশের উপরে সম্পূর্ণ ড্যাম্পিং নীতি প্রয়োগ করে আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে এককেন্দ্রিক, ভারতকেন্দ্রিক করে ফেলেছিল। যখনই পেঁয়াজের দাম আমাদের কৃষক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের উৎপাদন করে, ভারত তখন ড্যাম্পিং দিয়ে তাদের পেঁয়াজের মূল্য তারা লস দিয়ে আমাদেরকে ফাটিয়ে দেয়। 2-3 বছর এক নাগাদ তারা এই কম দামে পেঁয়াজ বিক্রি করে। আমাদের কৃষকরা যখন উৎপাদন বন্ধ করে দেয়, তখন তারা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ সুযোগ বুঝে তারা এই লাভ সহ টোটালি তুলে নিয়ে যায়। অর্থাৎ এখানে যে সমস্যাটা হলো, আমরা কিন্তু আমাদের উৎপাদনশীলতা থেকে বের হয়ে আসলাম, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বড় বাধা। এইভাবে শুধু কেবলমাত্র এই পেঁয়াজ নয়, তাদের থেকে আমদানি করা প্রত্যেকটা জিনিসই ভারত এইভাবে আমাদেরকে, আমাদের শিল্প বাণিজ্য, আমাদের কৃষিকে ধ্বংস করার জন্য সবসময় এই কাজগুলি করে আসতেছে। সুতরাং আমাদের উচিত এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের ইস্যুকেই আমরা ইস্যু বানিয়ে আমাদের স্বয়ংসম্পূর্ণ, আমাদের কৃষি কিভাবে, আমাদের উৎপাদনশীলতা বাড়বে, কিভাবে আমাদের এই কৃষি ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো যায়, আমাদের বার্ষিক চাহিদার অনুকূলে আমাদের কিভাবে আমাদের যথেষ্ট পরিমাণে উৎপাদনশীলতা যাওয়া যায়, এবং এখানে সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় আমরা আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে, আমি মনে করি এটা সবচেয়ে বড় সুযোগ। চমৎকার বলেছেন। আপনার আলোচনার ফিনিশিংয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি আমি মনে করি যে বাংলাদেশের স্বার্থের জন্য এর চেয়ে ভালো বক্তব্য আর হয় না। এখন যারা নীতি নির্ধারণী মহলে রয়েছেন তারা যদি এই সমস্ত বিষয়গুলো বোঝেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ লাভবান হবে। মুরাদ কিবরিয়া, আপনার কাছে একটু আসতে চাই। আপনার কি মনে হয় ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে, আদৌ ক্ষতিগ্রস্ত হবে কিনা? সরকার তো বলছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। সরকার থেকে যেটা বলা হচ্ছে, এটার লেজিট রিজন আছে। বাংলাদেশ তো আসলে ভারতে খুব বেশি রপ্তানি করে না। বাংলাদেশের রপ্তানি বাজার ভারত নির্ভর না। বাংলাদেশের রপ্তানি বাজার হচ্ছে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর। ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে আমাদের ভারতের যে বাণিজ্যের যে ঘাটতি, সেটা তো প্রায় 800-900%, প্রায় 8-9 গুণ।
এক্সক্লুডিং রেমিটেন্স বাদ দিলেই। জি। সে এমনিতে আমাদের রপ্তানি বাজার, ভারত বড় বাজার না, তবে এটা তো আসলে বড় বাজার হোক না হোক, একটা দেশ আমাদেরকে আমাদের পণ্য এই যে নিচ্ছে না, এটা আমি মনে করি একটা ডিপ্লোম্যাটিক টেনশন। এবং এটা শুধু এই বাণিজ্যিক এই যে পোর্ট ব্যবহার করে তারা বাংলাদেশ রপ্তানি করতে পারবে না এখানে দেখার সুযোগ নেই। এটা যে টেনশনটা আমাদের আগস্টের পর থেকে শুরু হয়েছে তারই কন্টিনিউশন, এবং আমার মনে হয় যে এই ধরনের টেনশন আমাদের সামনে আরো আসবে। But when it comes to trade and business, I'm always in favor of trade and business, no matter what. আমাদের পলিটিক এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে সবকিছু ঠিক। ভারত আমাদের যেইভাবে আমাদের সাথে আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ভাই যেভাবে বললেন যে আমাদের যেমন নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, তেমনি ভারতের সঙ্গে কিন্তু আমাদের এই যে বাণিজ্য ঘাটতি এটা কমিয়ে আনতে হবে। বাংলাদেশ ভারতের যে বাণিজ্যিক যে সমীকরণ, সেই সমীকরণে বাংলাদেশে এমনিতেই লাভ করে। এখানে সরকার যেটা বলছেন যে খুব বেশি ইম্প্যাক্ট হবে ইন টার্মস অফ নাম্বার, আসলে খুব বেশি ইম্প্যাক্ট হবে না। একটু লজিস্টিক একটু সমস্যা হতে পারে ব্যবসায়ীদের, যারা হয়তো এখানে এক্সপোর্ট করতে তার নিউ মার্কেটে যাবেন, কিন্তু দিস শুড নট বি দ্য বিজনেস কালচার উইথ দ্য নেইবার্স। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বিষয়গুলি আসলে বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে যে রাজনীতিটা করে এটা প্রতিক্রিয়া রাজনীতি। ভারত আমরা প্রতিক্রিয়া দেখাই। ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা যেদিন সহমর্মিতার হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধামূলক হবে, তখন আমার মনে হয় যে এই সমস্যাগুলি থাকবে না। এই ট্রেডের এই যে ছোট একটা সমস্যা হলো বা এটা একটা ইন্ডিকেশন যে আমাদের একটা পলিটিক্যাল টেনশন আছে। আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই টেনশনটা কাটানো সম্ভব। তবে সেক্ষেত্রে বাংলাদেশ যেমন একমত দিয়ে আছে, ভারতকে অবশ্যই আধাপা হলেও এগিয়ে আসতে হবে। তা না হলে এই আমাদের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক এবং ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ক, সেটা আসলে ঠিক করা অত সহজ হবে বলে আমার মনে হয় না। জি, ধন্যবাদ মুরাদ কিবরিয়া। ইঞ্জিনিয়ার বাশার, আপনার কাছে একটু শুনতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর ভিতরে আমাদের আলোচনায় কিন্তু বেরিয়ে এসছে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য বৈষম্যের একটা বিষয় রয়েছে, পাশাপাশি ভারতের এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠার একটা মানসিকতা, এইরকম বক্তব্যও এসেছে। পাশাপাশি আরও একটা বক্তব্য এসছে যে এই যে ভারতের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার ভিতর দিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশ এক রকমের স্বয়ংসম্পূর্ণতা বা নিজে স্বনির্ভরতার পথ দেখতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে যে ভারতের সাথে বাণিজ্যের যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণটা আপনাকে যদি ফিগারটা জানায় তাহলে আপনি সহজভাবে বুঝতে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে 156 কোটি 92 লাখ ডলারের পণ্য, আর আমদানি করেছে ভারত থেকে, অর্থাৎ আমরা কিনেছি 900 কোটি 1 লাখ ডলারের পণ্য। তার মানে প্রায় 750 কোটি ডলারের বাণিজ্যের ঘাটতি ভারতের অনুকূলে, আমরা সেখানে ঘাটতিতে। তো এই যে অবস্থা, এই অবস্থা কিভাবে টিকে থাকছে যুগের পর যুগ, এবং আমরা এ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, এবং এক্ষেত্রে ভারত সম্প্রতি যে পদক্ষেপগুলো নিচ্ছে, আপনার কি মনে হয় যে এই সমস্ত পদক্ষেপের কারণে আমাদের এই বাণিজ্য ঘাটতি বা ভারতের সাথে এই যে বিশাল অঙ্কের বাণিজ্য ঘাটতি, এর একটা সমাধানের পথ বের হবে, কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার সাথে যারা আলোচনা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এশিয়ান টেলিভিশনের সমস্ত দর্শক এবং কলাকুশলী যারা আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রবলেমটা হচ্ছে কি যে আমরা আসলে আসল জায়গা থেকে সরে এসে আমরা মনে হয় আলোচনাটা অন্য জায়গাতে করছি। আপনার শরীরের কি রোগ সেটা যদি আপনি ডায়াগনোসিস আগে না করেন, তাহলে আপনি কোনো মেডিসিন দিয়ে কিন্তু সেটার কোনো সমাধান হবে না। হ্যাঁ, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগকে তারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তীতে তারা তাদেরকে ব্যবহার করেছে। বিষয়টাকে আপনাকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা যেভাবে আসলে আলোচনাগুলোকে সাদামাটা অ্যাঙ্গেলের দৃষ্টিকোণ থেকে দেখি, আলোচনাগুলো কিন্তু আসলে সেই জায়গাতে না, আপনাকে আলোচনার সঠিক জায়গাতে যেতে হবে। তো সম্প্রতি আমরা আসলে কতগুলো কাজ করলাম, যে কাজগুলো আমার কাছে মনে হয় না যে মানে খুব একটা ওয়াইজ এবং মানে ডেপথ চিন্তা করে এই ডিসিশনগুলো নেওয়া হয়েছে। কারণ আমাদের দেশের মধ্যে এখন ধরেন আনরেস্ট সিচুয়েশন আছে, আমাদের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা আছে, পরিবেশের মধ্যে আছে। এর মধ্যে আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করলাম, দ্যাট ওয়াজ গুড, এবং সেটা যথেষ্ট তথ্যপত্র এবং গবেষণার ভিত্তিতে করা হয়নি, যদিও ওটা নিয়ে আমার আলাদা অবজারভেশন আছে। ইন দ্য মিন টাইম আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম।
হ্যাঁ নিষিদ্ধ করে দিলাম, এবং সেটার সঠিকভাবে আমার মনে হয় না যে এটা করা হয়েছে। কারণ আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আমরা এখন যে সিচুয়েশনে যাচ্ছি, এখন আপনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে কি করবেন সে প্ল্যান করতে পারেন, কিন্তু আপনি যদি বেঁচেই না থাকেন, রাষ্ট্র যদি আপনাকে আপনাদের রাষ্ট্র যদি নিরাপত্তাহীনতা, রাষ্ট্রের যে ইমিউনিটি, রাষ্ট্রের যে কতগুলো জায়গাতে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, সেইগুলো যদি আমাদের প্রবলেম তৈরি করে, তো সেই জায়গাগুলোতে আমাদের আগেই যাওয়া উচিত হয়নি। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমাদের এখানে নেগোসিয়েশন করার মতো যথেষ্ট সুযোগ ছিল, যে আমরা ডিপ্লোম্যাসি ওয়েতে ভারতের সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা, সেটা না করে আমরা ভারতকে এক ধরনের শত্রু রাষ্ট্র হিসেবে আমরা গণ্য করছি, আমাদের একটা পক্ষ মনে করছে যে ভারত হচ্ছে আমাদের শত্রু। আসলে এই জায়গাটা আমার কাছে একটু দ্বিমত আছে। আপনি সেটা হচ্ছে যে দাদাগিরির কথা যখন বলছেন, আপনি আমাদের ফ্যামিলি তো বড় ভাইরা ছোটো ভাইদের উপর দাদাগিরি করে, এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দাদাগিরি তারা যাতে না করতে পারে, সেই জায়গাতে আমাদের কাজটা কি? আমরা কি শুধু ভারত বিরোধিতা করব, ভারতের বিপক্ষে কথা বলবো? আমরা চাইলেই কিন্তু ভারত যে আমাদের প্রতিবেশী, আমাদের চারপাশে ভারত আছে, এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র, এবং ভারত চাইলে বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের যে কোনো সিচুয়েশন তারা তৈরি করতে পারে। কারণটা হচ্ছে যে আমাদের দেশের পলিটিশিয়ান যারা, আমরা যারা রাজনীতি করি বা যারা আছে, আমাদের কিন্তু অনেক পলিটিশিয়ান, কেউ বলছে ভারতের পক্ষে যেতে হবে, কেউ বলছে ভারতের বিপক্ষে যেতে হবে। তো আমরা নিজেরাই তো, আমাদের এখানে অনেকগুলো মতপার্থক্য, মতবিরোধ আছে আমাদের নিজেদের মধ্যে, যে মানে একতাবদ্ধ যেটা, সেই জায়গা কিন্তু আমাদের নেই। আর আপনার হচ্ছে যে বাণিজ্যর যে ব্যাপারটা আপনি বললেন, এটা পৃথিবীতে আপনি যদি দেখেন, আমাদের আমেরিকার সাথে যদি আপনি এখন চীনের বাণিজ্য ঘাটতি তুলনা করতে থাকেন, হ্যাঁ, এখন আমেরিকার সাথে মেক্সিকো তার পাশের রাষ্ট্র, তার সাথে দেখেন তার বাণিজ্য ঘাটতি আকাশ পাতাল পার্থক্য। এবং আমেরিকা কিন্তু মেক্সিকোকে তারা অনেক ধরনের মাদকের জন্য তাদেরকে নিষিদ্ধ করে রাখছে, যে কারণে তাদের ওখান থেকে তারা যে ট্রেডটা করবে সেটা করতে তারা ভয় পায়। এখন ভারতের সাথে আমাদের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের পলিটিক্যালি সলভ করতে হবে। আপনি ভারত বিরোধিতা করে ভারতের সাথে শত্রুতা বাড়ায় কিন্তু আমাদের খুব একটা বেশি লাভ হবে না। কিন্তু আমাদের প্রস্তুতিটা থাকতে হবে যে আগামী দিনে আমাদের ভারতের সাথে কি ধরনের আমরা পারস্পরিক সহযোগিতায় যেতে পারি। ভারত যদি আমাদের সাথে যে ধরনের আচরণ করবে, সেই আচরণের পাল্টা পদক্ষেপ হিসেবে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি, সে ধরনের প্রস্তুতি থাকার পর আমরা ভারতের সাথে অনেক ধরনের নেগোসিয়েশন বলেন, এবং তাদের সাথে আমাদের যে কোনো ধরনের, আপনি যদি মনে করেন যে আমাদের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে তো আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যদি একজনের সাথে লড়াই করতে চান, আপনার পায়ের নিচের মাটি তো স্ট্রং হতে হবে, শক্ত হতে হবে। আপনি কি কাদার ভিতর দাঁড়িয়ে একজন যে শক্ত জায়গাতে দাঁড়িয়ে আছে, তার সাথে কি আপনি মারামারি করে বা তার সাথে মল্লযুদ্ধ করে পারবেন? সেটা পারবেন না। এখন আমাদেরকে বাস্তব জায়গাতে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য কি হবে, আমাদের রাজনৈতিক যে আমাদের মধ্যে এখন যে মতপার্থক্য আছে, এইগুলোকে ভুলে আমাদেরকে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতের সাথে আমাদের নেগোসিয়েশন দিতে হবে, যে দেখো তোমরা আমার প্রতিবেশী, আওয়ামী লীগের সাথে যেটা হয়েছে সেটা তোমাদেরকে ভুলে যেতে হবে। ভারত কিন্তু আওয়ামী লীগের যে ফেনোমেনা, আওয়ামী লীগের যে তাদের প্রতি যে দুর্বলতা, সে জায়গায় কিন্তু তারা বের হতে পারছে না। আসল রোগটা কিন্তু সেখানে। এখন আমাদের দায়িত্বটা কি, যে তোমরা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করো। আওয়ামী লীগ ডাজন্ট ম্যাটার। যদি আওয়ামী লীগ কোনোদিন যদি তারা বাংলাদেশের রাজনীতিতে আবার কামব্যাক করে, সেদিন তোমরা চিন্তা করো। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, এখানে ইঞ্জিনিয়ার বাসার প্রশ্ন আছে যে এই যে ভারত আওয়ামী লীগকে, আপনার কথায় বা আমরা যদি রোগ ধরতেই যাই, তাহলে পরিষ্কার হয় যে ভারত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। এটা তো ভারতের সমস্যা, এটা তো বাংলাদেশের সমস্যা না। না, এখন কথা হচ্ছে যে যেমন আপনি যদি এখন আমাদের যে আপনি যে আমাদের বাণিজ্য যে ঘাটতির কথা বললেন, এর চেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ভারতের বিমানবন্দর ব্যবহার করি। আপনি জানেন কি না, আমাদের কিন্তু বড় একটা ট্রেড কিন্তু দিল্লি বা অন্যান্য ইয়াতে আমাদের সেখানে ব্যবহার করতে হয়। হ্যাঁ, করতে হয়। এবং আমাদের এখনো বাংলাদেশের বন্ধও করে দিয়েছে সেটা। এবং এখনো আপনি জানেন কি, আমাদের এখনো সরকারি অনেক প্রতিষ্ঠানে যে সফটওয়্যারগুলো, আমরা আসলে অনেক কিছু না জেনে কথা বলি। আমাদের হোস্টিং কিন্তু ভারতের সমস্ত কোম্পানিগুলো করে,
বিগত দিনে আপনি এখন যদি চান যে আমাদের ধরেন রাজুকে টালি যে সফটওয়্যার ইউজ করে, হ্যাঁ, এটা কোন দেশের সফটওয়্যার? ইভেন বাংলাদেশের এখনো পর্যন্ত যত সফটওয়্যার আছে গভর্নমেন্ট, এটা মোস্ট অফ দেম কিন্তু সব ইন্ডিয়ান। এবং তাদের যে বিজনেস এখানে তাদের আপনি অনেক কোম্পানি আছে, তারা অনেক বড় বড় বিজনেস করছে এখানে, হ্যাঁ। সেখানে কিন্তু আমাদের দেশের প্রচুর শ্রমিক, আমাদের দেশের কিন্তু প্রচুর কর্মসংস্থান কিন্তু এই কোম্পানিগুলো এখানে করছে। আপনি চাইলেই কিন্তু মানে হঠাৎ করে ভারতকে এখান থেকে উচ্ছেদ করতে পারবেন না। আপনাকে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আপনি কিন্তু শত্রুতা করে কিছু অর্জন করতে পারবেন না। আপনি যুদ্ধ করে কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু অর্জিত হয়েছে? আপনি ভারতের সাথে শত্রুতা করে, ভারতের সাথে বিরোধিতাকে আপনি কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু আপনাকে বাস্তবতার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ভারতকে মোকাবেলা করার জন্য আমি এর আগেও বলেছি, আমাদের প্রস্তুতি নিতে হবে যে কোন কোন জায়গায় ভারতকে বাদ দিয়ে আমরা ট্রেডটা আমরা করতে পারি। বাট ইন দিস টাইম সেটা তো না, আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এবং ভারতের সাথে যতটুকু সম্পর্ক রেখে আস্তে আস্তে করে আমাদের শিফট করতে হবে। জি, আপনি একবারে সুইফটলি যদি করতে চান তাহলে সেটার জন্য আমাদের বুমেরাং হবে। অনেক অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার বাশার। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, আপনারা সঙ্গে থাকুন, আমরা খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। লায়ন আলামিন, ইঞ্জিনিয়ার বাশার যেমনটি বলছিলেন যে ভারতের সাথে শত্রুতা করে আসলে খুব ভালো কিছু অর্জন করা যাবে না। নিশ্চয়ই আমরা তাই মনে করি, বাট এখানে একটা বাট আছে যে আসলে বাংলাদেশ কি শত্রুতা করছে? আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের স্বার্থের বাইরে যায়। তো সেই জায়গায় বাংলাদেশের করণীয় কি? এবং আপনি ইঞ্জিনিয়ার বাশারের সাথে একমত হবেন কিনা আমি জানি না। আমি ভাইয়ের সাথে আমি আসলে দ্বিমত পোষণ করতেছি এখানে। আচ্ছা, দেশগ্রামে অনেক ক্ষেত্রে দেখবেন ভূতে ধরে, তো ভূতের একটা চাহিদা থাকে, তার টার্গেট অন্য কিছু না, সোনা দানা হীরা গয়না এগুলো কিছু না, তার টার্গেট থাকে। সে তাকে একটা জিনিস দিলে হয় একটা ওই ওজারা বলে যে আপনি 2 কেজি শিং মাছ কিনে দেন, সে চলে যাবে, ওটা মুখে নিয়ে সে চলে যাবে। একটা ওই যে ঝাড়ু দিয়ে দেন, সে মুখে নিয়ে চলে যাবে। তো ভারতের অবস্থা হচ্ছে সেটা। ভারত আমাদের কাউকেই বন্ধু মনে করে না, একমাত্র শেখ হাসিনাকে ছাড়া। আপনি যত কিছু বলবেন, আপনি সব বুঝাবেন, ওই ঘুরে ফিরে বলে না বটের তল, তাদের একটাই এখন, তাকে খুশি রাখার একটাই উপায়, শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতা বসাই দিন। ইজ ইট পসিবল? আমরা মনে হয় ইট ইজ নট পসিবল। ইট ইজ নট পসিবল। আমরা সব সময় আমাদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করে নিজেদেরকে চিনতেই পারি না। এই গ্লোবাল ভিলেজে একটা কান্ট্রি কত বড় হবে, কত ছোট হবে, তার উপরে তার অস্তিত্ব রক্ষা হয় না, রক্ষা হয় তার নেতৃত্বের উপরে। যদি ছোট আর বড়ের প্রশ্নে বড় ভাই ছোট ভাই, তাহলে বড় ভাইরাই পৃথিবী দখল করে নিত, ছোট ভাইরা কিছুই করতে পারতো না। তাহলে ভারত এই উপমহাদেশ সব দখল করে নিতে পারতো, তাহলে তো কানাডা সারা পৃথিবী দখল করে নিতে পারতো, রাশিয়া সারা পৃথিবী দখল করে নিতে পারতো। কিন্তু এটা পসিবল না। কারণ হচ্ছে যুদ্ধ টিকার জন্য যোগ্য নেতৃত্ব, দৃঢ় মনোবল এবং একটি রাষ্ট্রের কাঠামো তৈরি করার ফলেই কিন্তু একটা রাষ্ট্র তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। যদি এটা হতো তাহলে ইসরায়েলের মতো রাষ্ট্র মধ্যপ্রাচ্যের এত রাঘব বোয়ালদের মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র কিভাবে প্রতিনিয়ত গাজারে শিশুদেরকে, নারীদেরকে, মানুষকে হত্যা করতেছে, হাসপাতালে বোম্বিং করতেছে। আসলে ইন্ডিয়ার যেটা হচ্ছে যে তারা একমাত্র এই ফ্যাসিবাদকে ছাড়া কাউকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। এখন বলছে যে ভাই টালি মতো সফটওয়্যার, আসলে তারা এই জন্য তো এই টালিকে টাইনা আনার কারণে তো তারা এত পছন্দ করে তাদের সে ফ্যাসিবাদকে, সে শেখ হাসিনাকে, সে আওয়ামী লীগকে, কারণ তারাই তো তাদেরকে সব ব্যবসা দিয়ে দিয়েছে। এই দেশটাকে একেবারে লুটপাট করে খাওয়ার মতো যা দরকার তা দিয়ে দিয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছে যে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। আমি আপনাকে একটা উদাহরণ দেই ভাই, বাংলাদেশের এক্সপ্রেসওয়ে, হাইওয়ে অনেকগুলো প্রয়োজন ছিল, কিন্তু বাংলাদেশের হার্ট হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দর বা ঢাকার সাথে চট্টগ্রাম। 90% আমাদের ইম্পোর্ট হয় চট্টগ্রাম থেকে ঢাকায়, অর্থাৎ আমদানির রপ্তানির 90% নিয়ন্ত্রিত হয় চট্টগ্রাম। অথচ আপনি দেখেন ঢাকা থেকে আপনি যদি দেখেন
একেবারে এলেঙ্গা হয়ে রংপুর হয়ে সেই তেঁতুলিয়া পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে করা হয়েছে, এটা যৌক্তিকতা আছে, দেশের উন্নয়নের দরকার আছে। এবং সেখান থেকে ঢাকার বাইপাস হয়ে এখানে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া হয়ে, সেটা আখাউড়া যে রোডটা গেছে, এটাতে একবার গিয়ে দেখেন যে পৃথিবীর কোথাও এত সুন্দর সড়ক হয়নি। আমাদের ঢাকার পদ্মা সেতু হয়ে সেখানে এই যে ভাঙ্গা পর্যন্ত যে এক্সপ্রেস হয়েছে, এটা এক্সটেনশন হওয়ার কথা ছিল বেনাপোল পর্যন্ত হয়তো। তা আপনি দেখেন আমার যেটা বাংলাদেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কিন্তু উন্নয়ন করার নেই, কারণ এটা ইন্ডিয়ার কোনো কাজে লাগে না, এটা বাংলাদেশের কাজে লাগে। যেটা ইন্ডিয়ার কাজে লাগতো সেটাই আগে তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার বাণিজ্য ফ্যাসিলিটি কিভাবে সহজতর হবে সেটা আগে করা হয়েছে। সুতরাং কেন তাকে শেখ হাসিনাকে তাকে দরকার, এই জন্য শেখ হাসিনাকে দরকার। আমাদের টালি থেকে শুরু করে আমাদের ডোমেইন হোস্টিং যাই বলেন, এটা কোনো বিষয় না। রাষ্ট্র যদি চায় এটা সমাধান করা 1-2 বিষয়। এই চলমান সমস্যার সমাধান করে ইন্ডিয়া থেকে বের হয়ে আসা, আমরা চাই না যে ইন্ডিয়া থেকে বের হয়ে আসুক। আমরা চাই যে প্রতিবেশী সুলভ একটি দেশ আমাদের সাথে, আমাদের এই নেতা ওকে মেনে নিলাম, কিন্তু সে আমাকে চাকরের মতো ব্যবহার করতে পারে না আমার সাথে। এটা হবে দুইটা রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে উইন উইন পজিশনে, গিভ এন্ড টেক। সে আমাকে কি দিবে, আমার কাছ থেকে আমাকে ট্রানশিপমেন্ট দিবে, সে আমার কাছে নেপাল ভুটানের ট্রানজিট দিবে, আমরা তাদের সাথে ট্রেড করবো। কিন্তু সেখানে তো সে বাধা। এখন এই শেখ হাসিনা তো সব দিয়ে দিয়েছে, কিছু নেয়নি। এখন আমরা কিছু দিতে চাইলে নিতে চাই, এখানেই সমস্যা। কারণ এই উগ্র হিন্দুত্ববাদী ভারতের ইতিহাসে এর চেয়ে খারাপ কোনো সরকার কখনো আসে নাই। একটা দেশকে, একটা বিশাল জনগোষ্ঠী, 30 কোটি মুসলমানের একটা জনগোষ্ঠীকে তারা মানুষই মনে করে না, তার সাথে সাথে আমাদেরকে। এটা আসলে দ্বন্দ্বটা এখানেও না, দ্বন্দ্বটা হচ্ছে হিন্দু মুসলমান। তারা চায় না যে মুসলমানরা পৃথিবীতে থাকুক, মুসলমানরা পৃথিবীতে থাকুক, এটাই তারা চায় না। কারণ আপনারা বিগত সময় দেখেছেন যে কিভাবে ভারতে হিন্দু কার্ড, বাংলাদেশে হিন্দু কার্ড, ভারতে হিন্দুদেরকে মেরে মুসলমানদেরকে বিতাড়িত করে, বাংলাদেশে হিন্দুদেরকে মেরে আমাদের মুসলমানদের উপরে দোষ চাপানো হচ্ছে। অর্থাৎ তাদের টার্গেট মুসলমানরা, এবং এর অনুকূলে কাজ করে শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনাকে দিলেই তাদের সাথে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এটা সম্ভব। অনেক ধন্যবাদ মুরাদ কিবরি। আপনার কাছে আরেকটু ফিরি, সেটা হচ্ছে যে ভারত গণতান্ত্রিক একটি রাষ্ট্র, এবং বলা হয় যে বিশ্বের বৃহৎ ডেমোক্রেটিক কান্ট্রি ভারত। আমার প্রশ্ন হচ্ছে যে তারা কেন ফ্যাসিবাদের পক্ষে দাঁড়ালো? এবং এই যে আপনি দেখবেন, খেয়াল করে যে বাংলাদেশ না, শুধু পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে সম্ভবত একটু ভালো সম্পর্ক আছে, মালদ্বীপ, কারোর সাথেই তার কিন্তু ভালো সম্পর্ক নেই। এই অবস্থা কেন তৈরি করলো ভারত, বা তাদের অবস্থান এইটা কেন? আচ্ছা, ঠিক আছে, আমি একটু বাশার ভাইয়ের কথাটা একটু নিয়েই আমি এইটাই অ্যাড্রেস করছি। বাশার ভাই যে কথাটা বললেন যে ভারতের সাথে আমাদের এই সম্পর্কটা উন্নত করতে হবে বা একটু পজিটিভলি দেখলেন, এটা আসলে আমাদের জন্য একটু, এই ন্যারেটিভগুলো আমাদের জন্য একটু ডেঞ্জারাসই বটে, বিপজ্জনকই বটে। আগে আপনার কোশ্চেনের উত্তর দিই। ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ ইন টার্মস অফ পপুলেশন বলা হয় আর কি, চায়নার পর। এখন চায়নাকে তারা সুপারসিড করে গেছে। বাট হোয়েন ইট কামস টু স্টেট ক্রাফট, একটা কথা বলা হয়ে থাকে যে মোরালিটি টেকস এ ব্যাক সিট। এটা বাস্তবতা, এটা জিওপলিটিক্যাল বাস্তবতা। আমেরিকা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, তারা দেশে দেশে সারা দুনিয়াতেই তারা ফ্যাসিস্ট পালন করে। এটাই আমাদেরকে বুঝতে হবে যে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র ঠিক আছে, কিন্তু ভারতের এই রিজিওনাল অ্যাসপিরেশনটা কোথায়? ভারতের রিজিওনাল অ্যাসপিরেশনটা হচ্ছে এই অঞ্চলে সে একটা আধিপত্যবাদ তৈরি করতে চায়। এখন এই ভারতের আধিপত্যবাদকে আমরা কিভাবে মোকাবেলা করব, সেটা কিন্তু আমাদের ছাত্ররা 5ই আগস্ট একবার দেখিয়ে দিয়েছে। তারা বারবার স্লোগান দিয়েছে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, রাইট? এখানে ভারত বলতে কিন্তু আমরা দিল্লির পলিসিকে বোঝাই। তো ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হলেই দিল্লির পলিসি, নট পশ্চিমবঙ্গের পলিসি না। আমরা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো, উই আর নট রেসিস্ট, আমরা বর্ণবাদী হতে পারি না, আমরা কোনো দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো মানে ঘৃণার সম্পর্ক নাই। আমাদের বক্তব্য হচ্ছে যে দিল্লির যে আধিপত্যবাদী পলিসি, যে পলিসিতে আমাদের দেশের মতো একটা দেশ, যে দেশে এক বাসায় বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই করে, সেই দেশে এই পরিমাণ গুম, খুন, অত্যাচার, এই যে বিএনপি নেতা উনি আছেন, ঘর থাকতে পারে না, এটা তো আমাদের ভেতর, এটা আমাদের ভেতর কখনো ছিল না। এটাকে ইমপ্লান্ট করা হয়েছে, ফ্যাসিজম ক্রিয়েট করা হয়েছে। কখন ক্রিয়েট করা হয়েছে? এবং সবচেয়ে বড় আমরা যেটা ফেল করি মাঝে মাঝে বুঝতে, যে ভারতের যে আধিপত্যবাদ, এটাকে আমরা মোকাবেলা করবো কিভাবে? নেগোসিয়েশনের মাধ্যমে। ইজ ইট পসিবল? আপনি কি মানে এই যে কথাটা ঘাসানি বলে গেছে যে তলোয়ার আর ঘাড়ের সঙ্গে কি সংলাপ সম্ভব?
আপনাকে দরকার আছে আপনি যে এই যে সীমান্তে যে এত লোক মারা যায়, এটা কোনো দরকার আছে? ইজ ইট ইভেন নেসেসারি? ওইখানে যদি আপনি যদি আমি যেহেতু চার্টার্ড অ্যাকাউন্ট, ওইখানে যদি মানে স্মাগলিং হয়েও থাকে, কত টাকা স্মাগলিং হয়? ভারত বাংলাদেশের যে 900 কোটি টাকা আপনি বাণিজ্য বলেন, ওটা ওটা কতটুকুই বা আছে? দিস ইজ তাদের আধিপত্যবাদ টিকে রাখবার জন্য তারা সিম্বল করে, দেখো আমি 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 তোমাদেরকে এটা করতে চাই। তো এইটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এটাকে তো আমাদের মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করে শুধু পলিটিক্যালি করলেও হবে না। এইটাকে আমাদের বাংলাদেশে যেই ভারতের যেই অর্থনৈতিক যেই আধিপত্য আছে, সেটাকে আমাদের ভেঙে চুরমার করে দিতে হবে। ভেঙে চুরমার করে দিতে হবে, নট যে আমরা ভারতকে তাড়িয়ে দিব তা না। আমাদের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ফেয়ার ছিল না। এটা আমাদের বড় ভাই ছোট ভাই না, বড় ভাই নাই। তো ভারত হচ্ছে বড় ভাই তো চীন, তো আমরা কি এখন সবকিছু আমরা কি চীনের ব্লকে চলে যাবো? ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কিন্তু আমাদের ফেয়ার হতে হবে। আমরা সমস্ত বাণিজ্য টাণিজ্য সবকিছু তাদেরকে করিডোর দিলাম, আমরা করিডোর পেলাম। আমাদের এখান থেকে নেপালে যেতে লাগে 1 ঘন্টা, আমরা ঘুরে টুরে 50,000 টাকা দিয়ে আমাদের নেপালে যাই। নেপালও চায় আমরা মাঝখান দিয়ে যাই, ওরাও চায় আমরা মাঝখান দিয়ে যাই। ভারত চায় না, কিন্তু ভারত আবার আমাদের একদম আমাদের মানে মানচিত্র চিরে এই পার থেকে ওই পার চলে যেতে চাচ্ছে। যাক, করিডোর এটা আমরা দিতে পারি, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? এই যে আধিপত্যবাদী যে ব্যবহার, এবং তারা মনে করে যে ডিজার্ভ ইট। এই যে দিল্লির যে পলিসি, তারা মনে করে যে আমরা যেটা বলবো, আমাদের যে হেজেমনির বাইরে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি যেতে পারবে না। এবং আপনি যদি দেখেন বিভিন্ন সময় বিভিন্ন পার্টিগুলোর মধ্যে ওই ধরনের দেখা যায়। তো আমার কথা হচ্ছে, আমি কেন ডেঞ্জারাস বলেছি, যে আমাদের ভারতীয় আধিপত্যবাদটা বোঝার ব্যাপার আছে, সাংস্কৃতিক আধিপত্যবাদ আছে আমাদের এখানে। পুরো সাংস্কৃতিক যে এস্টাবলিশমেন্ট, এর মধ্যে একটা ভারতীয় আধিপত্যবাদের ব্যাপার আছে। আপনারা সবাই গত 15 বছরে দেখেছেন কি ঘটেছে। তো এই সমস্ত জায়গাতে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, তার মানেই যে ভারত আমাদের গণতন্ত্রের প্রতি সহানুভূতিশীল হবে, এইটা যদি আমরা মনে করি, এটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের ভুল। বরঞ্চ আমাদেরকে চোখে চোখ রেখে কথা না বলে আমাদেরকে এতটুকু অন্তত রেসপেক্টফুলি কথা বলতে হবে যে আমরা একটা সভরেন স্টেট, একটা সার্বভৌম দেশ, তারাও একটা সার্বভৌম দেশ। অনেক ধন্যবাদ মুরাদ কিবরিয়া। ইঞ্জিনিয়ার বাশার, আপনার কাছে একটু আসি। আমরা আপনার সাথে এ পর্বে খুব বেশি আলোচনা শুনতে পারবো না, বিরতিতে চলে যাব। আপনার কাছে প্রশ্ন রাখি, প্রশ্ন রেখে বিরতি থেকে ফিরে আপনার কাছে সে আলোচনা শুনবো। প্রশ্ন হচ্ছে, এই যে ভারতীয় হেজিমনি, এই জায়গা থেকে বের হয়ে আসার পথ কি? আমরা আসলে প্রকৃতপক্ষে শত্রুতা ভারতের সাথে করছি না, এটা পরিষ্কার। আমরা বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শত্রুতা কিন্তু ভারতের সাথে আমরা কখনো করিনি। বরং আমরা সবসময় যেটা চেয়েছি সেটা হচ্ছে ভারতের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কটুকু থাকুক। আমরা পানি আটকাইনি, আমরা বাণিজ্য নিষেধাজ্ঞা দেইনি, আমরা সীমান্তে মানুষ হত্যা করিনি, ভারতীয়দেরকে আমরা হত্যা করিনি। এই সমস্ত ইকুয়েশন থেকে দেখা যায় যে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থেই ভারতের কাছে বন্ধুত্ব অথবা সৎ প্রতিবেশী সুলভ আচরণ চেয়েছে। এই সৎ প্রতিবেশী সুলভ আচরণ বা বন্ধুত্ব সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, আপনার গবেষণায় কি ধরা পড়ে, আপনার বিবেচনায় কি আসে, এবং তা করতে গেলে কি করা যেতে পারে, আপনার পরামর্শ কি থাকবে, সেই আলোচনা শুনবো। দর্শক, বিরতি থেকে ফিরে আপনারা সঙ্গেই থাকুন, খুব শিগগিরই হচ্ছে। প্রশ্ন রেখেছিলাম বলতে মূলত জানতে চেয়েছিলাম যে ভারত বাংলাদেশের এই যে একটা অবস্থা, এই জায়গার সমাধান কি, আমরা কিভাবে আসলে এগিয়ে যেতে পারি বন্ধুত্বের এবং প্রতিবেশী সুলভ আচরণের দিকে। আমি ভারতের পক্ষ থেকে আপনার প্রশ্নের আমি উত্তর যাচ্ছি। সেটা হচ্ছে কি, আসলে আমি যে বক্তব্যটা আমি দিয়েছি, আমার তো ওনারা দুজন বক্তব্যটা বুঝতে পারে নাই। সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল মানে পার্টি এবং তাদের যে নেচার চরিত্র, হ্যাঁ, আপনি ইন্ডিয়ার সাথে বাণিজ্য ঘাটতি বলছেন না তো, হ্যাঁ, ভারত চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কত, এবং চীন একটা দাওয়াত দিল এই অভ্যুত্থানের কথা, ভাই তো বললো অভ্যুত্থানের বিশাল, তারা এই সমস্ত আধিপত্যকে তারা কিছু পরোয়াই করে না, সবাই মিলে দৌড়ে চলে গেল চীনে, সমস্ত বাংলাদেশ রাজনীতি। চীনে কি, আপনি যদি ভারতকে যদি সেই দৃষ্টিকোণ থেকে, চীনকে আপনাকে সেই দৃষ্টিকোণ দেখতে হবে। আধিপত্য যদি করে, দুইজনই বাণিজ্য আধিপত্য আমাদের উপর করছে। এখন আমেরিকা পশ্চিমারা করছে না, আপনি সেটা বলতে পারছেন? আমাদের দেশে পলিটিক্যাল পার্টির সমস্ত নেতারা একটা দেশের রাষ্ট্রদূতকে দাওয়াত করলে পারে সবাই একদম দৌড়ে লাইন দিয়ে চলে যাচ্ছে, কেন হয়? অযোগ্যতা। আপনি ইমোশন কথাবার্তা বলতে কোনো লাভ নেই। আমি ইমোশন দিয়ে একটা রাষ্ট্র চলে না, আমি বারবার বলছি এটা। ইমোশন দিয়ে কোনো কথাবার্তা বলে কোনো লাভ হবে না, রাষ্ট্রের জনগণের হবে না। আপনি আজকে জানেন যে আপনি এই কথাগুলো বলছেন, ভারতের সাথে এগুলো করে গ্রামের বিদ্যুতের অবস্থা, আপনার রিপোর্টারকে খবর নেন,
গ্রামে বিদ্যুৎ থাকে কিনা? তো আপনি এই সমস্ত ফ্যাসিবাদের গল্প বলেন, এই সমস্ত ইমোশন কথাবার্তা বলে জনগণকে এইগুলো বলে কোনো লাভ নেই। আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে। আমি কিন্তু এক জায়গাতে বারবার বলছি, আপনি যে ইসরায়েলের কথা ভাই বললো, ইসরায়েলকে সহযোগিতা কারা করছে? বড় রাষ্ট্র করছে, সৌদি আরব করছে, জর্ডান করছে, মিশর করছে। ইসরায়েল ছোট রাষ্ট্র একা করছে? আপনি ভারতের আধিপত্য, আমার ভাই আমলিগি তো করছে এতদিন, তারা করতে, আমরা করতে দিয়েছি। আপনি রয়ের টাকা, এদেশের কোন কোন মানুষের, অনেক রাজনীতিবিদ আছে তারা রয়ের টাকা খায়, কোন কোন দলের মধ্যে আছে প্রকাশ করেন সাহস থাকলে। আপনি ভারত বিরোধিতা করছেন, এখানেই বিরোধিতা করবেন, কালকে ভারতের এম্বাসি যাবেন, ট্রিটমেন্টের জন্য ভিসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবেন ওখানে গিয়ে যমুনার নিচে। কিন্তু আপনার দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনি কোনো কিছু করবেন না, কিন্তু টেলিভিশনে এসে ইমোশন বার্কা কথাবার্তা বলবেন, এই অভ্যুত্থান করে এইটা করছে। আজকে পর্যন্ত বলতে পারবেন বাংলাদেশে কোনো একটা ভালো কোনো ট্রিটমেন্ট কোন হসপিটালে হচ্ছে অভ্যুত্থানের 9 মাস পর, 10 মাসের রানিং সরকার? সেটাও না 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 না, আপনাকে সেটাও যে বিগত সরকারের মেইনলি সমস্যা না। আপনি এই 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 16 বছরে তো আসলে আপনি 16 তার আগে, না না 16 বছর আগে ছিল না, 16 বছর আগে তো ছিল। এদের স্বাধীনতা 1971 সালের পরে, 1971 সালের পরে তো অন্যান্য দল ক্ষমতায় ছিল, ছিল কিনা? আমাদের চিকিৎসা ব্যবস্থা এরকম অবস্থা কেন? দায় সবার। তাহলে আপনি এক পক্ষকে শুধুমাত্র মানে তাদেরকে বলে আপনি বাস্তবতাকে আড়াল করে কোনো লাভ হবে না। আপনাকে সঠিক জায়গায় যেতে হবে। ভারতের অনেক পেন আছে, তাদের প্যানিক আছে। আপনি 7 সিস্টার নিয়ে থ্রেট করছেন, বর্তমান প্রধান উপদেষ্টাও বলছে যে তোমরা আমার সাথে এরকম করলে 7 সিস্টার্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আপনি 10টা কষ্টের এখনো সমস্যার সমাধান হয় নাই, সেখানে একটা প্রবলেম আছে। তো ভারতের এই প্যানিকগুলোকে আমাদেরকে বলতে হবে যে দেখো, আমরা তোমাদের বন্ধু শুধু আওয়ামী লীগ না, এদেশের জনগণ এবং আমাদের রাজনৈতিক দল, আমাদের যদি কোনো ধরনের থার্ড পার্টি কোনো ধরনের কোনো ভুল করে থাকে সেটা স্টেট করে নাই, এদেশের জনগণ করে। এখানে প্রশ্ন হচ্ছে যে ভারতকে কেন আমাদের এটা বোঝাতে হবে, কেন তারা নিজেরা বুঝবে না? আপনি 10 টাকা অস্ত্র কোথা থেকে আসলো? হাওয়া থেকে আসছে? পার্বত্য চট্টগ্রামে অস্ত্র কই থেকে ঢুকতেছে? না না, সেটা তো একই কথা, কিন্তু চট্টগ্রামের অস্ত্র 10 টাকা অস্ত্র তো ভাই এক জিনিস না, ওরা আর বেশি ঢুকতেছে তো। এখানে তো অনেক কিছু। আপনার কাছে তথ্য আছে? আপনি তথ্য ছাড়া কি বলেন? আপনি অস্ত্র কি, চট্টগ্রামে কি অস্ত্র ঢুকতেছে বলেন? আপনার কাছে কি রিপোর্ট আছে? রিপোর্ট তো অনেক রিপোর্টই আছে। ওইসব না তো, আপনাকে যেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখবেন, রাষ্ট্র যেটাকে ক্লেম করছে, একটা স্টেট যখন ক্লেম করছে সেটা নিয়ে কথা বলতে হবে। ওই ভিতরে কি বলছে এগুলো নিয়ে টকশোতে আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমাদেরকে তাদেরকে বলতে হবে যে তোমরা যা কিছু বলছো এটা একটি দলকে নিয়ে যেটা করছে এটা ঠিক না। আপনি জানেন কিনা ভারতের অনেক বুদ্ধিজীবী অলরেডি তার লেখছে, কুলদীপ নায়ার, ভারতের অত্যন্ত স্বনামধন্য একজন লেখক, তিনি বলছেন যে বিএনপির সঙ্গে ভারতের অন্যান্য পার্টিগুলোর যে প্রবলেমগুলো আছে তারা আলোচনার টেবিলে বসলে সমাধান হয়ে যাবে। এবং আমিও মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য দল যারা আছে তারাও এই বিষয়গুলোকে কনসার্নে নিবে যে না, ভারতের সাথে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। সেটার জন্য কি করতে হবে? ভারতের দাদাগিরিকে আমরা প্রশ্রয় দিব? নো, নট লাইক দ্যাট। আমি এটাই বলি নাই, আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটাই যে ভারতের সাথে আমাদের লড়াই করতে গেলে আমাদের সেই সক্ষমতা অর্জন করতে হবে। সেই সক্ষমতার জায়গায় স্ট্রং না করে আপনি যদি মনে করেন যে হঠাৎ করে একটা কিছু করে বিরোধিতা করে কোনো কিছু অর্জন করো, আমি সেই জায়গাতে বলেছি আমি ভারতের পক্ষে কোনো কথা বলি নাই, এটাকে আপনি স্পষ্ট বলছি। আমি কিন্তু ভারতের পক্ষে আমার কোনো অবস্থান না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে দেশ হিসাবে আমি আমার প্রতিবেশীকে ব্যবহার করতে চাই, ব্যবহার করে আমি আমার জনগণকে উপকৃত করতে চাই, সেটা হচ্ছে আমার রাজনীতি। আমি আমার জনগণকে বঞ্চিত করে, আমি আমার জনগণকে বিপদে ফেলে আমি কোনো রাজনীতি করতে চাই না। রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য, সেটার জন্য জনকল্যাণের সাথে যে রাজনীতি হবে সেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে। আপনার বক্তব্যের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সক্ষমতা যদি অর্জন করা যায় তাহলে ভারতের সাথে চোখে চোখ রেখে আমরা একটু ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই বিষয়ে একটু আমাদের একটু কথা বলার আছে, উনি যদি বললেন এই বিষয়ে কথা বলার আছে একটু আছে। জি জি, আমি যেটা বিষয় একটু বলবো, যেটা বিষয় হচ্ছে আমাদের হাতে সময় কম, আমাদেরকে এটা সমাধান আছে। সমাধান হচ্ছে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক কম্বিনেশন করতে হবে। ভারতের অভ্যন্তরে আমাদের প্রেশার গ্রুপ তৈরি করতে হবে সর্বপ্রথম। ভারতের মানুষ কিন্তু মোদির সাথে দৌড়াচ্ছে না, কিছু অশিক্ষিত বর্বর আছে যারা
এই যে RSS এগুলো হিন্দুত্ববাদী, এরা কিন্তু এগুলো, কিন্তু প্রকৃত ভারতীয় মানুষ কিন্তু বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামে কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে ছিল, হ্যাঁ, এবং যে কোনো মোদির যে কোনো অন্যায্য অনৈতিক যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা তারা করতেছে। এখন আমাদের সেখানে যারা শিল্প সাহিত্যিক বুদ্ধিজীবী আছে, আমরা আমাদের সাথে তাদের যেমন ওদের সাথে আমাদের এই সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এই কথা বুঝাইতে হবে যে বাংলাদেশের জনগণের সম্পর্ক ভারতের জনগণের সাথে, সরকারের সাথে নয়। সুতরাং সরকার কোনো ব্যক্তি একটা গোষ্ঠীকে, একজন ব্যক্তিকে পছন্দের কারণে দুই দেশের জনগণের দুর্ভোগ বাড়াবে, এটার থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। তাহলে কি হবে? মোদী সরকারের এই অন্যায্য হস্তক্ষেপ বাংলাদেশে, এখান থেকে যাতে মোদী সরকারকে এখানে বাধা প্রদান করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এভাবে নগ্ন হস্তক্ষেপ না করে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যত নগ্ন হস্তক্ষেপ করবে ভারতের জনগণ, কারণ হচ্ছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি সব যত ধরনের পণ্য রপ্তানি নিয়ে ভারতের কিন্তু কৃষক এবং শিল্পপতিদের একটা বিজনেস হাব হয়েছে বাংলাদেশ। এখন কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসা বন্ধ থাকার কারণে তারা কিন্তু বিপদে পড়েছে, তারা কিন্তু বাংলাদেশের টার্গেট করে প্রোডাকশনটা করছে। আমাদেরকে তাদেরকে বুঝাতে হবে যে তোমরা কিন্তু পথে মার খাচ্ছ বাবা, এটা এখান থেকে বের হয়ে আসার জন্য ভারতে তাদের অভ্যন্তরীণ চাপ তৈরি করতে হবে। দ্বিতীয়, বন্ধুত্ব পাশাপাশি আমাদেরকে ভয়ের জায়গা তৈরি করতে হবে। আমাদেরকে ভারতের সামরিক শক্তিকে কাউন্ট করার জন্য আমাদেরকে ওদের এতগুলা সাবমেরিন আছে, এতগুলো বিমান আছে, এটা বিষয় না। আমাদের আন্তরিকতা, আমাদের আঞ্চলিক নতুন জোট তৈরি করতে হবে। ভারত বাদে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চায়নাকে সাথে নিয়ে এই অঞ্চলে সামরিক সক্ষমতা প্রত্যেকে অটুট সামরিক বন্দরে থাকবে, যেটাকে ভয়, এই ভয় এবং অভ্যন্তরীণ চাপ দুইটাকে মিলেই ভারতকে আমরা নিয়ন্ত্রণে নিতে পারবো। জি, বুঝতে পারছি। আপনি যদি একটু বলেন। বলি যে ভারত বিরোধিতার বলে তো আমাদেরকে আমরা একটু সিটি কর্পোরেশন আমরা যাবো, আমার সিরিজ থেকে আমি একটু ওনার কথাটাকে একটু কারেক্ট করে দিতে চাই যে আমার ফেলানি হত্যার প্রতিবাদ করলে এটা ভারত বিরোধিতা হবে, এই ট্যাগ আমি মনে করি ঠিক না। আমার দেশে হাসপাতাল নাই তাই বলে কি আমি ফেলানি হত্যার প্রতিবাদ করব না? এটাই তো প্রশ্ন। ভারত বিরোধিতার জায়গায় সেখানে আমার সক্ষমতার প্রশ্ন আসবে পরে। আমার ভারত বিরোধিতার জায়গায় রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আমি আধিপত্যবাদ কিভাবে মোকাবেলা করি, দিস ইজ অ্যান আইডিয়া। এইটাকে মোকাবেলা করার ক্ষেত্রে যদি আপনি বলেন আমার বাসাতে হাসপাতাল নেই, আমি ওখানে যাই চিকিৎসা করতে, এটা কোন ধরনের কথা? আপনি ভারতের কিছুই পছন্দ করছেন না, কিন্তু ভারতে যাওয়ার জন্য অপছন্দ কোনো বিষয় না। দিস ইজ স্টেট টু ফেলানির হত্যার বিষয়ের একটা অন্যায়ের প্রতিবাদ করার এখানে না, আমাদের এখানে আন্দোলন হচ্ছে, ভারতের জনগণ আন্দোলন করে, জনগণ আন্দোলন। আমি তো বলছি আপনি আলোচনাটাই নিচ্ছেন অন্যদিকে, স্টেট টু স্টেটের কথা নিচ্ছেন। পছন্দ অপছন্দের বিষয় না। আমি কি পছন্দ, আমি প্রথমেই বলে নিয়েছি, আপনাকে বুঝতে হবে যে ভারতীয় জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যে ঐতিহাসিক সম্পর্ক, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা কি, দিল্লির যে পলিসি, ইন্ডিয়ান পলিটিক্যাল পলিসি অন বাংলাদেশি পলিটিক্স, এন্ড দ্যাট ইজ নট গুড। অবশ্যই এটা ভালো না, এটা আপনিও স্বীকার করেছেন। ওকে, বুঝতে পেরেছি। আপনাদের সবার মূল থিম ছিল যে স্টেট টু স্টেট যে রিলেশন, এটা বিল্ড আপ করতে হবে। ভারত করেছে উল্টাটা, ভারত স্টেট টু স্টেট না করে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না করে, ভারত দিল্লি টু আওয়ামী লীগের সাথে করেছে। এটা তাদের ভুল নীতি, এই ভুল নীতি জনগণকে এখান থেকে আশা করি আমরা ছোট্ট একটা বড় বিষয় কিন্তু আলোচনার সময় একদমই কম পাবো। সবাই যদি একবার বলেন যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলন গড়ে উঠেছে ইশরাকের পক্ষে। অন্যদিকে সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি উপদেষ্টা, তিনি বলেছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে দেখছেন? আপনার তিনজনই বিষয়টা যদি ছোট এক মিনিট করে যদি কথা বলেন তাহলে আমরা পাবো। আমি বলি যেটা হচ্ছে মন্ত্রীর জায়গায়, দায়িত্বপূর্ণ জায়গায় বসে শিশুসুলভ কথাবার্তা তো মানায় না। যদি একজন উপদেষ্টা লেভেল থেকে বৈশা এই ধরনের কথা বলে, এটা কিন্তু কোর্ট অফ কন্ডেম হয়ে যাচ্ছে। আদালত রায় দিয়েছে, সেই আদালতের রায়কে কেউ যদি মানে নগণ্য মনে করে, নাথিং মনে করে, এটা কিন্তু আদালত অবমান। একটা দায়িত্বশীল জায়গা থেকে বসে বক্তব্য একদম পরিষ্কার। ইঞ্জিনিয়ার বাসার, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা আসলে হচ্ছে আমি যেটা মনে করি, উপদেষ্টা ওইখানে অনেকদিন বসে আছে, সাম্রাজ্য ওইখানে ক্রিয়েট করছে, ওইখানে এসে অফিস করছে, ওইখানে তো ধরেন বিভিন্ন ধরনের লোকজন ওইখানে যাচ্ছে, যেগুলো এখন আপনি সময় দিচ্ছেন না, বলা যাবে না। তো সে ওই সাম্রাজ্যের যে মজাটা পাইছে, ওই যে মধু, ওইখানে তো একটা মধুর চাক তৈরি হয়েছে। অর্থাৎ হঠাৎ করে আপনি ওই চাকরে ঢিল মারছেন, তো তখন তো খুব সমস্যা, তখন এই মৌমাছিগুলো এসে কামড়াচ্ছে। এখন তার প্রবলেম হয়ে গেছে সেখানে, সে ওখানের মায়া ছেড়ে
এখন এখান থেকে আসতে চাচ্ছে না, এটা হচ্ছে এখানে মেন প্রবলেম, আর কোনো সমস্যা নেই। এটা বলছি আমি, যেটা ওই যে আমাদের দেশের একটাই প্রবলেম, এটা বারবার আমাকে চলে আসে, যে আমাদের মানসিকতা কবে ডেভেলপ হবে, যে আমরা দায়িত্ব কবে ছাড়ার জন্য প্রস্তুত থাকব, দায়িত্ব গ্রহণ করার জন্য উদ্গ্রীব না থেকে দায়িত্ব কবে ছাড়বো। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ বলি, যে নিউজিল্যান্ডের সাবেক প্রাইম মিনিস্টার জেসিন্ডা আর্ডেন, দেখেন তার যথেষ্ট জনপ্রিয়তা থাকার সত্ত্বেও সে মনে করেছে যে আমার এই দায়িত্বটা আমি এখন না করি, ফ্যামিলিকে সময় দিতে চাই। সে কিন্তু প্রধানমন্ত্রীর পোস্ট সে জনপ্রিয় তুঙ্গে থাকার পর সে ছেড়ে দিয়েছে। এই ধরনের মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে এদেশে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কুতর্ক চলতেই থাকবে। জি, মুরাদ কিবরিয়া, আপনার কাছে কি মনে হয় যে আমি জিনিসটা প্রফেশনালি দেখতে চাই? আমি এখানে সজীব ভুঁইয়ার এই বক্তব্য রাজনীতিকে জটিল করবে বলে মনে হয়? না, সজীব ভুঁইয়ার সংক্ষেপে আমাদের সময় হাতে আমি বলছি, সজীব ভুঁইয়ার কোন বক্তব্য কথা আমি বলছি জানি না, তবে প্রফেশনাল যদি জিনিসটাকে দেখেন, একটা হচ্ছে প্রফেশনালি তো আপনার সজীব ভুঁইয়া হোক আর যে হোক, আমাদের আইন মন্ত্রণালয় গেছে ওটা মতামতের জন্য। এখানে কিছু কমপ্লেক্সিটি আছে, নির্বাচনকে বলা হচ্ছে অবৈধ, কিন্তু এই মেয়র পদটাকে আবার আদালত বলেছে, যেহেতু আদালত বলেছে তাকে দিতে হবে, কিন্তু শপথ পড়াবে, মেয়াদ কতটুকু হবে, সবকিছু মিলিয়ে আমি যতদূর জানি প্রফেশনালি ইট হ্যাজ বিন ইন দ্য টেবল অফ মানে ল মিনিস্ট্রি। আইন ভাই, এটা তো ভাই এটা প্রসিডিউর, আইন মনস্ট্রালয় যদি ওকে করে দেয়, ওকে শপথ করে মন্ত্রী হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আবার ইশাক হয়তো সন্দেহ করছে যে পলিটিক্যালি হয়তো আমাকে হয়তো মেয়র পদটা দিবে না, ঠিক আছে, এইটাই তো টেনশন, আর তো কোনো টেনশন নাই। আমি মনে করি এই টেনশনটা অযথা। আদালতের রায় বর্তমান সময় কেউ ডিফাই করবে না, কিন্তু এটাও তো প্রফেশনাল একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আইন মন্ত্রণালয় থেকে তো অবশ্যই একটা মতামত লাগবে, তা নাহলে হুট করে ও গেজেট করে দিল যেখানে সজীবের মন্ত্রণালয় মানে আসিফের মন্ত্রণালয় কোনো পক্ষই না। তো এটা তো খুবই লেজিট একটা প্রসেস। আমি মনে করি এই প্রসেসের মধ্যে থাকলে যেটা জাস্টিস উইল প্রিভেল। বাট এখানে পলিটিক্যাল মোরালিটির কোশ্চেন আছে, যে আসলে ইশাক ভাইয়ের জনপ্রিয়তা আমাদের তরুণদের মধ্যে, শুধু আমি দেশের বাইরে কানাডা দেখেছি, ওইখানে যে ক্লাস পলিটিক্যাল ক্লাস তাদের কাছে খুব জনপ্রিয়। আমার মনে হয়েছে যে পলিটিক্যালি ইশাক ভাই এই পদটা না নিলেও পারতেন, বিকজ অফ যে আওয়ামী লীগের আমলে ইলেকশন অবৈধ, মেয়র বৈধ হয় কিভাবে, মানে তিনি তো চাননি পদটা, আদালতে তো এটা কি তিনি আদালতে গেছে কে? আদালতে গেছে সিরাজ ভাই, আপনাকে স্পষ্ট করে বলি, আদালতে গেছে কে? চট্টগ্রামে তো সেম অবস্থা। চট্টগ্রামে 2 দিনের মধ্যে আপনি শপথ পড়াতে পারলেন শাহাদাত হোসেনকে, আর এখানে গেজেট 2 দিনের মধ্যে আপনি তাকে শপথ করতে পারলেন, আর এখানে পাচ্ছেন না কেন? আমি তো ওই কথা ওখানে তো সজীব ভুঁইয়া তো আরেকজন, ওখানে তো নাই। না দিলে উনি বাস্তবতা তুলে ধরছেন। আমি বাস্তবতা তুলে ধরছি, উনি কাউন্টার দিচ্ছেন। না, এটা তো আইনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন স্পষ্ট তারা বিজ্ঞাপন দিয়ে গেজেট প্রকাশ করার পরে আইন মন্ত্রণালয় এখানে কোনো কাজই নেই। এটা তো যেকোনো মানুষ চাইতে পারে। আপনি দেখেন, তাহলে তো আপনার সাংবিধানিক যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে আপনার আইনের সাথে দাঁড় করাতে দিচ্ছেন। যে কোনো আইন চেঞ্জ করতে জানেন না, আপনারা জানেন এটা আপনি কি বলতেছেন? মতামত যে কোনো আইন মন্ত্রণালয় নিবে যে গেজেট পুরস্কার প্রকাশ করার আগে ভাই, এটা কি বলছেন? ভাষার আলোচনা শেষ করতে কিবরিয়া, জনাব কিবরিয়া, আমাদের গেজেট প্রকাশের আগে নিতে হবে, পরে কোনদিন আছে নাকি সংবিধানের? এইটা তো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।